ভাত মাছ খাওয়া সাধারণ বাঙালির জীবনে রোমাঞ্চ বড় কম। তাই সাহিত্যে যদি রহস্য রোমাঞ্চ পাওয়া যায়, তবে তা সহজেই মন কেড়ে নেয় বাঙালির। মুহূর্তেই মন কল্পনায় পাখা মেলে। গোয়েন্দা বা পুলিশের সঙ্গে সঙ্গে মনে মনে রহস্য সমাধান করেন বাঙালি পাঠকও। আর তাই তো ফেলুদা, ব্যোমকেশ বক্সীর মতো দেশি রহস্যভেদী কিংবা বিদেশি গোয়েন্দা এরকুল পোয়ারো বা শার্লক হোমস বাঙালির বড় প্রিয়। আর যা বাঙালির প্রিয় তার সামনে এনে দেওয়াই জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওর কাজ। না, ফেলুদা বা ব্যোমকেশ নয়, তবে তেমনই একটি খুব ইন্টারেস্টিং মৃত্যু রহস্যের গল্প নিয়ে আজ এসে গেছি আপনাদের কাছে। গল্পটির লেখিকা তপশ্রী পাল। গল্পটি সম্প্রতি একটি মার্ডার মিস্ট্রি ইভেন্টে পুরস্কৃত হয়েছে। তপশ্রী পাল পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি লেখা তার নেশা। জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওর বিভিন্ন বিভাগে তপশ্রী শুনিয়েছেন তার লেখা গল্প ও নিবন্ধ। আজ আমরা শুনব তার লেখা রহস্য গল্প ব্ল্যাক পশমিনা। প্রায় 2 মাস বন্ধ থাকার পর আজ খুলল জিভাগোর অফিস। করোনার আবহে কাজকর্ম বন্ধ ছিল। 2-1 মাত্র সহকর্মী আসতে পেরেছে। সারা অফিস ডিসইনফেক্ট করে কাগজপত্র সাজিয়ে সবে বসেছে অনিকেত সান্যাল, জিভাগো প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির হেড। আজই কোনো কেস এক্সপেক্ট করা বৃথা। তাড়াতাড়ি বন্ধ করে চলে যাবেন ভাবছিলেন অনিকেত। কি যে শুরু হলো দেশে! এই অবস্থায় ইনভেস্টিগেশন করাও মুশকিল। সবে 1 কাপ চায়ে চুমুক দিয়েছেন, ফোনটা বেজে উঠল। ওপাশে মিস্টার হালদারের গলা। বালিগঞ্জ থানার ওসি। ডানলাপে জিভাগোর অফিস থেকে বেশ দূর বালিগঞ্জ। তাও অনিকেতকে মনে পড়েছে মিস্টার হালদারে। মানে সিরিয়াস কিছু আছে। হ্যালো জিভাগো। শোনো অনিকেত, ভয়ঙ্কর কাণ্ড। কি হলো সকাল সকাল? হাঁপাচ্ছেন কেন? আরে বালিগঞ্জ গার্ডেনে মিস্টার গানেরিওয়ালার বিশাল বাংলো বাড়ি আছে, জানো তো? না, আমি ওদিকটা চিনি না খুব একটা। কি কাণ্ড! যাকে উনি তো বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন, এখনো বাইরে। ছেলেমেয়েরাও সব বাইরে। এমন অবস্থায় মিসেস গানেরিওয়ালা কাল রাতে খুন। সে আর এমন কি, কত খুন হচ্ছে একচার। আর বড় লোকের বাড়ি তো দেখুন, টাকা পয়সা গয়নার লোভেই হয়তো কেউ একলা বাড়িতে। না 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 না, তেমন হলে তো আমরাই সলভ করে নি। তোমাকে জ্বালাবো কেন? এইসব অজানা খুন সলভ করতে তোমার টিমের নাম তো বাজারে খুব ছড়িয়ে পড়েছে ওই 3 নম্বর লিফটের খুনের ঘটনা সলভ করার পর থেকে। তাই তোমাকে ডাকা। পুলিশের তো আর একটা কাজ নয়, তাই একটা কেসে লেগে থাকতে পারি না আমরা। আর এই বাজারে পুলিশকে কি না করতে হচ্ছে বলো? টায়ার্ড হয়ে পড়েছি। তা এই খুন তবে আপনাকে এত চিন্তায় ফেলেছে কেন সেটাই বলুন। ফোনে ফোনে কথা হয় নাকি? একবার চলে আসতে হবে এক্ষুনি থানায়। তোমাকে ব্রিফ করব, তারপর একবার সরেজমিনে দেখে আসবে অকুস্থল। দাদা, আমি ডানলপ থেকে ছুটে যাব। এদিকে তো ভাঁড়ে মা ভবানী। 2 মাস পর অফিস খুললাম। কিছু অ্যাডভান্স লাগবে। আমাদের কপালে কিছু জুটবে তো নাকি? আরে দাদা, ওসব নিয়ে একদম ভেবো না। সকালে আমাকে সরাসরি ফোন করেন মিস্টার গানেরিওয়ালা লন্ডন থেকে। উনি বললেন যত তাড়াতাড়ি সম্ভব ফিরবেন, আর আমরা যেন ইনভেস্টিগেশনে দেরি না করি। টাকা কোনো ব্যাপার নাই, ওসব বড়লোকের ব্যাপার, বুঝতেই তো পারছো, সমাজে একটা প্রেস্টিজ আছে। ঠিক আছে, আসছি। কেসটা শুনি আগে, ইন্টারেস্টিং হলে আছি। মাস্ক গ্লাভস পরে ঘামতে ঘামতে থানায় ঢুকলেন অনিকেত। বললেন, 1 গ্লাস জল আনুন তো শিগগিরি। আরে একটা মিনারেল ওয়াটারের সিল্ড বোতল আনতো বলে গুছিয়ে বসলেন মিস্টার হালদার। বলতে শুরু করলেন, আজ সকালে 9:30 নাগাদ আমরা মিস্টার গানেরিওয়ালার কাছ থেকে কল পাই যে তার বালিগঞ্জ গার্ডেনের বাড়িতে তাঁর স্ত্রীকে মৃত অবস্থায় বেডরুমে পড়ে থাকতে দেখে কাজের মেয়ে বাবলি। মিসেস গানেরিওয়ালা সকাল 5টায় উঠে মর্নিং ওয়াকে যেতেন।
কিন্তু এখন সেসব বন্ধ বলে বাড়ির পিছনের বাগানেই হাঁটেন রোজ। অথচ আজ বেরোননি ঘর থেকে। তাই 6:30 অবধি অপেক্ষা করে সে সকালে চা নিয়ে ঘরের দিকে যায়। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। বেশ কয়েকবার ধাক্কা দেওয়ার পরেও কোনো সাড়া শব্দ না পাওয়ায় সে চাকর মহিমকে ডাকে। বাড়ির সকলে বাইরে, তাই কোনো উপায় নেই দেখেই মহিম মিস্টার গানেরিওয়ালাকে ফোন করে। মিস্টার গানেরিওয়ালা খুব চিন্তিত হয়ে বউকে মোবাইলে ফোন করেন। ফোন বারবার বেজে যায়। তখন উপায় না দেখে ওনার ভাই, যিনি বড় বাজারে থাকে, তাকে ফোন করেন। তো ভাই দৌড়ে আসে। তারপর সকলে মিলে দরজা ভেঙে দেখে মিসেস গানেরিওয়ালা বিছানায় শান্তিতে শুয়ে। কাছে গিয়ে দেখা যায় গা হিমের মতো ঠান্ডা। তারপর ফ্যামিলি ডক্টর এসে মৃত ঘোষণা করেন। এরপর মিসেস গানেরিওয়ালার এই মৃত্যুর ব্যাপার মিস্টার গানেরিওয়ালাকে জানানো হলে তিনি পুলিশে ফোন করেন। বুঝলাম। তো আপনারা গিয়ে কি দেখলেন? মানে এই খুনের বৈশিষ্ট্যটা কি? বলছি ভাইয়া, গলা শুকিয়ে গেল। ওরে জল দে তো। দুটো। হ্যাঁ, তো যা বলছিলাম, আমরা গিয়ে দেখি মৃতদেহ খাটে, যেভাবে পাওয়া গেছে সেভাবেই রাখা। বাড়ির 2টি চাকর বাড়িতেই থাকে। 2টি কাজের মেয়ে, তার মধ্যে একজন থাকে, একজন আসে বাইরের থেকে। 2টো ড্রাইভার, মালি, সবাই সকালে আসে। এছাড়া দুধওয়ালাও এসেছিল সকালে। আর কাউকে এরা আসতে দেখেনি। বাড়ি থেকে এমনিতে কিছু চুরি যায়নি। এরা যতটুকু দেখেছে সব আলমারি যেমনকার তেমনই রয়েছে। ওনার গায়ে গয়নাগাটি যেমন ছিল আছে। দেহে বাইরে থেকে কোনো আঘাতের চিহ্নও নেই। তো খুনের বৈশিষ্ট্যটা কি, তা তো বললেন না। তা বুঝলে না, দরজা ভেতর থেকে বন্ধ, অথচ খুন হয়ে গেল। কোনো আঘাতের চিহ্ন নেই, অথচ খুন। এখন পোস্টমর্টেম না হলে তো মৃত্যুর কারণও বুঝতে পারছি না। আচ্ছা, আত্মহত্যা নয় তো? দিব্যি হাসি খুশি মহিলা, আত্মহত্যার তো কোনো কারণ দেখছি না। কোনো চিঠি ফিটিও পাইনি ওখানে। তবে ওনার হাজব্যান্ড, ছেলে মেয়েকে আর বাড়ির লোকজনকে জেরা করা হয়নি এখনো। আর কিছু, মানে আর কোনো কিছু যা স্বাভাবিক নয়, যা এক্সপেক্ট করা যায় না? না, এমন কিছু তো। তার চলো না, একবার দেখে আসবে। চলো, তোমার চোখে যদি কিছু। বালিগঞ্জ গার্ডেনের বাড়ির গেটে পুলিশ পোস্টিং রয়েছে। মিস্টার হালদারকে দেখেই সেলাম ঠুকে দরজা ছেড়ে দিলেন। বিরাট বড় কালো উঁচু গেট দিয়ে ঢুকেই বাঁধানো খানিকটা জায়গা, পাশে পাশে অসংখ্য ফুলের টব, আর তার একদিক দিয়ে রাস্তা চলে গেছে পিছনে গ্যারেজের দিকে। আর একদিকের রাস্তা ঘুরে ঢুকেছে বাড়ির সামনের গাড়ি বারান্দায়। ঢোকার মুখেই চাকর টেম্পারেচার গান দিয়ে চেক করে ডিসইনফেক্ট করে সকলকে ঢুকতে দিল। মার্বেল বাঁধানো বিরাট লবির একদিকে 2টি ঘর, আরেকদিকে বোধহয় রান্নাঘর, বাথরুম আছে। একধার দিয়ে সিঁড়ি উঠে গেছে দোতলায়। দোতলাতেও লবির চারিদিকে 4টি ঘর চোখে পড়ল। দ্বিতীয় ঘরের সামনে গিয়ে মিস্টার হালদার বললেন, এইখানে মৃতদেহ পড়েছিল। ঘরের দরজায় অটোমেটিক লক খুলে ঘরে ঢুকে অনিকেত দেখল একদিকে একটি পুলিশ কর্মী বসে ঢুলছে। ঘরটি বেশ বড়, বিশাল কিং সাইজ অ্যান্টিক 4 পোস্টার খাট। মাথার কাছে কয়েকটি ছবি লাগানো, তাতে এক মহিলা 2টি বাচ্চার সাথে, বোধহয় ছেলে মেয়ের ছবি। একটাতে মিস্টার গানেরিওয়ালাও রয়েছেন, সম্ভবত বিদেশের কোনো লোকেশনে তোলা। ঘরের একদিকে বড় ওয়াল টু ওয়াল ওয়ার্ডরোব, পাশে গদিওয়ালা 2টি চেয়ার ও একটি ছোট টিপয় টেবিল। বিছানার পুরো গদি ও বালিশে হাত পা ছড়িয়ে শুয়ে আছেন মিসেস গানেরিওয়ালা। বয়স আন্দাজ বছর 40, তবে আরো কম মনে হয়। তন্নি, বেশ সুন্দরী, দেখে বোঝা মুশকিল উনি মৃত। যেন কত আরামে ঘুমোচ্ছেন, অথচ মুখে একটা মাস্ক লাগানো। গায়ে সযত্নে ঢাকা দেওয়া একটা কালো শাল। কাছে গিয়ে শালটা ভালো করে দেখল অনিকেত। ফিনফিনে পাতলা, বেশ দামি, ঘন কাজ করা পশমিনা শাল, কিন্তু খুব গরম। অনিকেতের ভোর কুঁচকে গেল। এই শালটা প্রথম থেকেই ঢাকা দেওয়া ছিল? হ্যাঁ, আমি তো এসে থেকেই দেখছি। আশ্চর্য, কেন? আর মুখে মাস্ক পরা,
আশ্চর্য! না, এ সময় তো সবাই। হ্যাঁ, কিন্তু তাই বলে নিজের ঘরে রাত্রে শোয়ার সময়ও মাস্ক? কোনো উত্তর না দিয়ে মন দিয়ে মৃতদেহ পরীক্ষা করতে থাকে অনিকেত। শক্ত হয়ে গেছে, মানে বেশ আগে রাইগার মর্টিস সেট ইন করেছে। যদি খুন হয় তা গতকাল মাঝরাতের আগেই হয়েছে। সামনে পিছনে ঘুরিয়ে কোনো দিকেই কোনো ধস্তাধস্তি বা কিছুর আঘাতের চিহ্ন দেখল না অনিকেত। হাতে গ্লাভস পরে মাস্কটা খুলে নিলেন অনিকেত। সাবধানে চিমটে দিয়ে একটা প্লাস্টিকের মধ্যে ফেলে দিল। এতক্ষণে ঠোঁটের দিকে নজর পড়ল। ঠোঁটের একদিক থেকে গ্যাঁজলা বেরিয়ে শুকিয়ে আছে। চমকে উঠে অনিকেত বলে উঠল, এ তো বিষ! আপনারা মাছটা খোলেননি? মানে তাই তো, আসলে আমি চাইনি যে মৃতদেহ কোনোভাবে ডিস্টার্ব হোক ওনার বাড়ির কেউ আসার আগে। না না, তা বলে একটা লোক মাস্ক পরে ঘুমোবে, তাও আবার এই গরমে পশমিনা শাল গায়ে দিয়ে? এটা কি মেনে নেওয়া যায়? বিস্তর গন্ডগোল। খুন তো বটেই, কিন্তু উনি একা ছিলেন না এই ঘরে? কখনোই নয়। না না, আপনি একবার ওই কাজের মেয়েকে ডাকুন তো। ওই কি যেন নাম বলেছিলেন, বাবলি নাকি? ডাকুন। হ্যাঁ, ডাকছি। দ্রুত পায়ে বেরিয়ে গেলেন মিস্টার হালদার। অনিকেতের অভিজ্ঞ চোখ ঘুরে বেড়াতে লাগলো ঘরের প্রতিটি কোণায়। হঠাৎ চোখে পড়ল গদিবালা একটি চেয়ারের পিছনে ওয়ার্ড্রোবের কোণে দুটি চায়ের খালি কাপ। আশ্চর্য, এতক্ষণ চোখেই পড়েনি, এমনভাবে লুকিয়ে আছে কাপ দুটি। পুলিশ কনস্টেবলকে দিয়ে রুমালে মোড়ে কাপ দুটি তুলে আনলেন অনিকেত। টেবিলের উপর রাখলেন। ওয়ার্ড্রোবগুলো সব চাবি দেওয়া, খুব পোক্ত, কেউ খুলেছে বলে মনে হয় না। টাকা পয়সা কিছু নেওয়া হয়েছে বলে তো মনে হচ্ছে না। মহিলার হাতে একটা দামির হীরের আংটি, তাও অটুট রয়েছে। তবে কেন খুন? কেই বা খুন করল? কিভাবে? বাবলি এসে পড়ল, ছোটখাটো হিন্দুস্তানি মেয়ে। ভয়ে মুখ ছোট হয়ে গেছে। অনিকেত বলল, কোনো ভয় নেই। তুমি কি এই বাড়িতে অনেকদিন আছো? 2 বরস। তা ওনার নাম কি ছিল? পার্বতী। কেমন মানুষ ছিলেন? মানে তোমাকে কি বকাঝকা করতেন? একেবারে না বাবूजी, माई जी बहुत अच्छी थी, कभी डांटती नहीं, बख्शिश भी मिलता था। হ্যাঁ, আচ্ছা, এখানে দুটো কাপ কেন বলতে পারবে? কেউ কি এসেছিল কাল? কাল? हाँ हाँ, शाम को नादिर आया था। नादिर? कौन नादिर? বাবলির মুখে নানা ভাব খেলে গেল। আস্তে করে বলল, वो आता था कभी कभी, गरम कपड़ा लेके, बहुत सुंदर देखने में। माई जी उनसे खरीदते थे, गपशप भी होता था। कल जब आए तो माई जी बोली उनके लिए चाय लाने के लिए। हाँ, तो नादिर कितने बजे आए थे? थोड़ा याद करके बताओ। कितने बजे? वो तो याद नहीं सर, मगर 6 बजे के आसपास हो गए। तो कितने देर थे? मैंने नहीं देखी। किसने देखा? पता नहीं। अजीब बात है, एक बाहर का आदमी कभी भी उनके घर में आ जाता था। ये बैठने के कमरे नहीं, ये नीचे बैठने का कमरा तो है नहीं। नहीं, पहले नीचे आता था, फिर एक दिन माई जी ऊपर लेके आई। मुझे और कुछ पता नहीं, मुझे छोड़ दीजिए बाबू। ठीक है, तुम जाओ, और दूसरी बाई को और दूसरी नौकर को भेजो। মিস্টার হালদার গোল গোল চোখে তাকিয়েছিলেন কাপ দুটির দিকে। এই দুটি আবার কোথায় পেলেন? ঠিক মতো দেখতে হয় স্যার, দেখতে হয়। এই ঘরেই ছিল। জলযন্ত্র প্রমাণ যে এখানে কাল বাইরের কেউ এসেছিল। এখনই এই চায়ের পেয়ালা দুটি আর এই মাস্ক ফরেন্সিকে পাঠান পরীক্ষার জন্য। সব জায়গার হাতের ছাপ তোলা রয়েছে, দরজার গায়ে, অন্য ফার্নিচারের গায়ে, অন্য সব জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোলা হয়েছে হয়েছে হয়েছে, মানে এমনি কোনো হাতের বা পায়ের ছাপ পাওয়া যায়নি, তবু সব জায়গা থেকে ছাপ তোলা হয়েছে, শুধু কাপ দুটো। মিস্টার হালদার, বিস্তর গন্ডগোল। গরমকালে মাস্ক আর শাল গায়ে দিয়ে ঘুমোতে গেলেন মিসেস গানেরিওয়ালা। বিকেলে ঘরে এলো এক গরম কাপড়ওয়ালা। এই প্রচণ্ড গরমে
তারপর সে কখন গেল তাকে লক্ষ্য করেছিল? না না, কাজের লোক, ড্রাইভার, মালি, দারোয়ান সবাইকে জেরা করতে হবে, কাউকে বাদ দিলে চলবে না। কাজের লোকেরা সবাই অন্তত বছর 5 বা তারও বেশি আছে এ বাড়িতে। তার মধ্যে চাকর মহিম সবচেয়ে পুরনো, 10 বছর আছে সে। অন্য কাজের মেয়েটি রান্না করে, সে রান্না করে বাড়ি চলে গিয়েছিল, কিছু জানে না। বুধন বাজারে গিয়েছিল বিকেলে, তারপর ফিরে তার দেশওয়ালি ভাইয়ের বাড়ি গিয়েছিল, রাতে ফেরেনি। মহিম দোতলার লবিতে শুয়েছিল, কিন্তু কাউকে আসতে বা যেতে দেখেনি। আর সবচেয়ে আশ্চর্য হলো সে কোনো আওয়াজও শোনেনি। মালি সকালে কাজ সেরে চলে গিয়েছিল, বাকি রইল দারোয়ান। সে ভয় ভয় বলল যে সে সন্ধ্যেবেলা নাদিরকে আসতে দেখেছে, কিন্তু যেতে দেখেনি। অনিকেত আশ্চর্য হয়ে মিস্টার হালদারকে বললেন, একটা আস্ত লোক বাড়িতে এলো, কিন্তু তাকে কেউ যেতে দেখল না, কোনো আওয়াজ শুনল না। এটা কি সম্ভব? কেউ কেউ মিথ্যে কথা বলছে মিস্টার হালদার, কিন্তু কেন? কাকে বাঁচাতে? আর আরো আশ্চর্য হলো, ঘরের কোনো জিনিসে কোনো হাতের ছাপ পাওয়া যায়নি ফরেন্সিক পরীক্ষায়। এটা হতে পারে না। সযত্নে সব ছাপ মুছে দেওয়া হয়েছে, কাপেও কোনো ছাপ নেই। বাহ, তবে তো শোনায় সোহাগা। কিন্তু সত্যি কি কেউ বেরোতে দেখেনি নাদিরকে, নাকি দেখেছে কিন্তু বলছে না? আর ডিনারের কথা কিন্তু জানা গেল না। মিসেস গানেরিওয়ালা রাত্রে ডিনার করেছিলেন, তাই তো। চলুন চলুন আরেকবার বাবলিকে জিজ্ঞেস করি। বাবলি বলল, সে রাত্রে সে খাবার নিয়ে মাইজিকে ডাকতে এসেছিল। মাইজি বলেছিলেন উনি পরে খেয়ে নেবেন, তবিয়ত ঠিক নেই। বলেছিলেন খাবার ঢাকা দিয়ে খাবার ঘরে রাখতে, কিন্তু তিনি খাননি। আশ্চর্য, সন্ধ্যায় চা দেওয়ার পর কার্যত মিসেস গানেরিওয়ালা আর ঘরের বাইরেই বেরোননি। দ্রুত সূত্রগুলো এক করার চেষ্টা করে অনেকে। নাদির সন্ধ্যের সময় ঘরে এসেছিল, চা খেয়েছিল, কিন্তু তারপর কখনো গিয়েছিল তা কেউ জানে না। খুনের মোটিভ না জানতে পারলে হত্যাকারী কে এবং কেন কিছুই বোঝা মুশকিল। হতাশ হয়ে অনেকে বলেন, মিস্টার হালদার, মিস্টার গানেরিওয়ালা তো কাল ফিরবেন, ওনার জন্য অপেক্ষা করা যায়। কিছু জিনিস উনি ছাড়া আর কেউ বলতে পারবে না। পরদিন সকালে মিস্টার গানেরিওয়ালা ফিরলেন। বডি ওনার অনুমতি নিয়ে পোস্টমর্টেমে পাঠানো হলো। সব মিটে গেলে বিকেলে ওনার কাছে একটু টাইম চেয়ে নিল অনিকেত। মিস্টার হালদার আজ আর আসেননি। মিস্টার গানেরিওয়ালার বয়স 50-এর কোঠার শেষের দিকে। মিসেসের সঙ্গে বয়সের তফাৎ অনেকটাই। মোটাসোটা গোলগাল চেহারা, মাথায় বিস্তৃত টাক, পরনে টি শার্ট আর 3/4 প্যান্ট, হাতে দামি সিগারেট, কবজিতে রোলেক্সের ঘড়ি, অনামিকায় পোখরাজের আংটি। প্রথমেই অ্যাডভান্সের চেকটা লিখে দিলেন অনিকেতকে, তারপর বললেন, বলেন সাব, কি কোথা করতে এসছেন? আমি তো শেটার্ড হয়ে গেছি, আচানক ইয়ে সাব। হ্যাঁ, শকিং তো হরি, শকিং তো বটেই। আপনার কাছে কয়েকটা কথা জানার ছিল। আপনার কয় ছেলে মেয়ে? দেখেন, আমার মেয়ের শাদি হয়ে গেল গত বছর, হু স্টেটসে আছে। একই लड़का, वो व्यवसा वुसा में नहीं आना चाहता। चार्टर्ड अकाउंटेंट আছে, शेयर मार्केट में ब्रोकर আছে मुंबई में। ऐसी तो সে আসবে না? आना तो चाहिए साहब, शायद आ चुका भी होगा। কোথায়? उसका एक अलग फ्लैट है न्यू अलीपुर में। कलकत्ता आने से उधर उठता है, अगर आया तो इधर आ जाएगा सुबह तक। আপনার সঙ্গে ছেলের তেমন স্বভাব নেই নাকি? देखिए, मेरा काम धंधा लेके व्यस्त रहता हूं मैं, वो अपना। বেশ অস্বস্তি নিয়ে কথাটা বলে চুপ করে গেলেন মিস্টার গানেরিওয়ালা। অনিকেত বুঝলো এই মুহূর্তে আর কিছু জানা যাবে না। তবু বলল, আচ্ছা, আপনি বা আপনার স্ত্রী কোনো উইল করেছেন? মানে আপনার স্ত্রীর নামে ব্যক্তিগত কোনো সম্পত্তি বা টাকা পয়সা কি আছে? हाँ, मेरा विल करके वकील के पास रखा हुआ है। पार्वती के बारे में मुझे पता नहीं। अच्छा, ये घर किसके नाम है?
देखिए, ये सबके साथ खून का क्या संबंध है? आप ये सब काहे पूछ रहे हैं? देखिए, खून का मोटिव नहीं मिल रहा। खून क्यों हुआ ये ढूंढना पड़ेगा। इसलिए মুখ লাল হয়ে গেছিল মিস্টার গানেরিওয়ালার। খুব অস্বস্তি নিয়ে বললেন, ये घर पार्वती के नाम पे है। ये उनके पिताजी ने उसे दिए थे शादी के वक्त। उनके पिताजी के व्यवसाय का शेयर भी पार्वती के नाम थे। अच्छा गनेरीवाला जी, आपका लड़का बड़ा है या लड़की? लड़का बड़ा है। लड़की तो बस 24 साल की है। और लड़का? ঠিক সেই সময় মিস্টার গানেরিওয়ালার একটা ফোন এলো এবং তিনি ব্যস্ত সমস্তভাবে বেরিয়ে গেলেন। অনিকেত এই অবসরে দারোয়ান উধম সিংকে আরেকবার ডেকে পাঠালো। উধম সিং এর বয়স বেশি নয়, বছর 30 বড়জোর। তার কপালে লাল তিলক, চোখে সুরমা, মাথার পাগড়ি পেঁচিয়ে মুখে বাঁধা। তার নিচে চাপা পড়েছে তার চাপদারি, পরনে খাকি পাঠান স্যুট। লোকটার চোখ দুটা সর্বদাই চঞ্চল, কোমরে বন্দুক। साहब हम तो बोल दिए थे, किसी को नहीं देखा। उधम सिंह, तुम्हार ड्यूटी कौन থেকে কখন? सुबह 7:30 बजे से और फिर 5 बजे तक और उसके बाद 11 बजे तक। अच्छा, रात भर और दोपहर को कोई नहीं रहता गेट पर? उस टाइम में कौन आएगा साहब, हम इधर ही रहते हैं, कुछ जरूरत हो तो। अच्छा उधम सिंह, जिस दिन खून हुआ उस दिन ठीक तरह से सोचो, कोई नहीं आया था 6 बजे के बाद और कोई गया भी नहीं। अगर झूठ बोलोगे तो पुलिस को पता चला ही जाएगा और तुम जेल की चक्की पिसोगे। উধম সিং এর চোখ চঞ্চল হয়ে উঠল। কি যেন একটা আলোড়ন চলছে ওর মনের মধ্যে। অবশেষে বলল, সাহব किसी को भी निकलने नहीं देखा हमने, बाहर का कोई और आया भी नहीं। घर का कोई? हाँ, घर का मतलब छोटा साहब आए थे, वो तो अपना गाड़ी लेके आए थे ना, लेकिन उस दिन गाड़ी बाहर छोड़ के आए थे। पर सुबह गाड़ी नहीं था बाहर, मतलब रात को ही वो निकल गए थे। वो नीचे सोते थे, उसके पास गेट की चाबी होती थी। छोटा साहब, तो ये पहले आपने क्यों नहीं बताया? वो तो घर का आदमी है ना बाबू, इसलिए बोलो कि इसलिए क्योंकि तुम्हें पैसा दिया था। बाबू, छोटा साहब मुझे 2000 रुपया हाथ में देके बोले थे कि उनके आने की बात किसी को पता ना चले। ठीक है, तुम अभी जा सकते हो। পরের দিন সকালে মিস্টার হালদার ফোন করলেন অনিকেতকে, বললেন পোস্টমর্টম রিপোর্ট বলছে মৃত্যুর কারণ বিষ নয়, গলা টিপে হত্যা। বলেন কি? তবে কি? দেখুন, আমার মনে হয় সেদিন একাধিক লোক মিসেস গানেরিওয়ালার ঘরে ঢুকেছিল, শুধু নাদির নয়। তো ভাইয়া, এমন সন্দেহের কারণ? আর কে ঢুকবে? আর তো কেউ আসেনি। না, এসেছিল। কে? মেঘনাথ। দূর ভাই, কি যে হেয়ালি করো না। মিস্টার গানেরিওয়ালা ওদিকে তাড়া দিচ্ছে, রহস্যের জাল তাড়াতাড়ি গোটাতে হবে। আজকে যাচ্ছি সকালে আকাশকে নিয়ে। ও বাই দ্য ওয়ে, আকাশ যে আমার অ্যাসিস্ট্যান্ট, জানেন তো। আশা করি আজ এর একটা সমাধান হবে। আপনিও বরং চলে আসুন। আকাশকে বাড়ির পিছনের দিকের লনে পাঠিয়ে দিল অনিকেত। তারপর মিস্টার গানেরিওয়ালার অনুমতি নিয়ে মিসেস গানেরিওয়ালার মোবাইলটি হস্তগত করল। মোবাইল পাসওয়ার্ড প্রোটেক্টেড। আন্দাজে ঢিল ছুঁড়ে পাসওয়ার্ড দিতে লাগলো অনিকেত। বেশ কটিতে খুলল না। শেষে মিস্টার গানেরিওয়ালার কাছে জিজ্ঞেস করলেন তাদের বিয়ের তারিখ। তারপর পার্বতী প্লাস বিয়ের তারিখ দিতেই খুলে গেল মোবাইল। মোবাইলে প্রচুর ছবি, যেন সোনার খনি। একটা অ্যালবাম রয়েছে শুধু পার্বতী ও তার সঙ্গে এক সুন্দর পুরুষের। কাশ্মীরি চেহারা, অত্যন্ত ঘনিষ্ঠ সব ছবি, অবশ্যই নাদির। আচ্ছা, তবে এই ব্যাপার মনে মনে ভাবল অনিকেত। মিস্টার গানেরিওয়ালাকে জিজ্ঞেস করলেন, আপনাদের বিয়ে 25 বছর হলো নাকি? हाँ, तो फिर लड़की का उम्र 24 साल, यानी कि शादी के बाद ही लड़की हुई। और आपने बोले थे कि लड़का बड़ा है।
ये कैसे संभव গানেরিওয়ালা জি? এবার মিস্টার গানেরিওয়ালার মুখ থেকে সব রক্ত সরে গেল যেন। মুখ নিচু করে অনেকক্ষণ বসে থেকে বললেন, वो मेरा लड़का नहीं है, वो पार्वती के पहली शादी से। वो खुश नहीं थी उस शादी में। उसके ऊपर बहुत टॉर्चर किया था उसके पहले हस्बैंड ने। बहुत परेशान थे। उस समय एक दिन उसके साथ भेंट हुआ क्लब में। उसको देख के बहुत खराब लगा। इसके बाद हमारा पहचान बढ़ा। फिर उनके पिताजी ने मेरा हाथ पकड़ के बोला, बेटा पार्वती मेरा घर आ गई और सह नहीं सकती। अगर तुम उसे स्वीकार लो उसकी लड़के के साथ तो वो बच जाएगी और मैं भी एक बंगला और कंपनी के शेयर दूं। उसके बाद उसकी डिवोर्स हुई और हमारा शादी। इसके बाद लक्ष्मी हुई। मैं भी व्यस्त हो गया काम में। আচ্ছা, পার্বতী দেবীকে কি আপনি সময় দিতেন? তার ছেলের সঙ্গে বন্ডিং ছিল? না, আমি তো ज़्यादातर বাইরেই কাটাতাম। পার্বতী अकेले ही घर संभालती थी। আর ওইখানেই প্রবলেম। বলতে বলতেই দৌড়ে ঘরে ঢুকলো আকাশ। স্যার একবার পেছনের লনে আসবেন প্লিজ। কি ব্যাপার এত উত্তেজিত? ওই দেখুন স্যার, ওই দেখুন দোতলার জানলায় কোনো গ্রিল নেই, বড় বড় কাঁচের জানলা আর তার নিচেই সব টপগুলো ভাঙা। হতেই হবে। তার মানে কেউ রাত্রে লাফ দিয়েছিল জানলা দিয়ে, কিন্তু তারপর সে বেরোলো কোথা দিয়ে? লনের পিছনে উঁচু পাঁচিল, লাফিয়ে বেরোনো তো। দাঁড়াও, পাঁচিলের গায়ে মই। আশ্চর্য, কে লাগালো? একবার মহিমকে ডাকো তো। সেদিন বিকেলে ওপরের লবিতে সবাইকে জড়ো হতে বলে অনিকেত। তারপর এই হত্যা রহস্যের পর্দা খুলতে থাকে একটু একটু করে। ঘরে তখন মিস্টার গানেরিওয়ালা, তার ছেলে বিকাশের বয়স বছর 28, মেয়ে লক্ষ্মীও এসে পড়েছে স্টেটস থেকে। কেঁদে কেঁদে তার চোখ দুটি ফুলে গেছে। দেখুন মিস্টার গানেরিওয়ালা, প্রথমে আমার চোখেই পড়ে দুটি চায়ের কাপ মিসেস গানেরিওয়ালার ঘরে, অর্থাৎ কেউ ঘরে এসছিল। বাবলি বলে সেদিন গরম কাপড়ওয়ালা নাদির এসছিল। আপনি চিনতেন তাকে? না তো। মিস্টার গানেরিওয়ালার মুখে বিস্ময়। তবে শুনুন, আমাকে মহিম বলে যে নাদির প্রায় বছর 4 ধরে আসতো এ বাড়িতে। সে ছিল কাশ্মীরি। প্রথমে এসেছিল শাল বিক্রি করতে। মিসেস গানেরিওয়ালা প্রায় তার কাছ থেকে কিনতেন। ক্রমে সে ওপরে আসার পারমিশন পায়। মিসেস গানেরিওয়ালা ছিলেন অত্যন্ত লোনলি। প্রথম স্বামীর অত্যাচারে জর্জরিত ছিল। তারপর তাঁর জীবনে এলেন আপনি। কিন্তু আপনিও মূলত বাড়ি এবং পয়সার লোভেই তাকে বিয়ে করেছিলেন। ছেলে শুদ্ধ স্ত্রীকে আর কজন পুরুষই বা মেনে নিতে পারে বলুন? তাই মেয়ে হওয়ার পর আপনি নিজের ব্যবসায় ব্যস্ত হয়ে বেশিরভাগ সময়ই বাইরে থাকতেন। পার্বতীর ছেলে বিকাশ যত বড় হতে লাগলো, তার বাবার রক্ত ফুটে উঠল তার মধ্যে। সে আপনাকে মোটেও বাবা ভাবতে পারেনি। তাই সম্পর্কের শিকড় ছিল আলগা। সে নিজের মতো মুম্বাই চলে গেল। বাড়িতে পার্বতী দেবী একেবারে একা। বয়স এমন কিছু হয়নি, হাতে অঢেল টাকা, শরীরের খিদে মেটাতে নাদিরের জালে ফাঁসলেন। শুরু হলো দুজনের সম্পর্ক। এই সম্পর্ক সম্বন্ধে জানত শুধু মহিম। মিসেস গানেরিওয়ালা নিয়মিত পয়সা দিতেন তাকে মুখ বন্ধ রাখার জন্য। এই দেখুন দুজনের কিছু ছবি। নাদির এ বাড়িতে আসতো সন্ধ্যার দিকে, তারপর রাতে কোনো একটা সময় চলে যেত। দারোয়ানের ডিউটি শেষ হওয়ার পর তাকে গেট খুলে দিত মহিম। কিন্তু সেদিন তা হয়নি। নাদির ইতিমধ্যে ব্ল্যাকমেল করতে শুরু করে পার্বতী দেবীকে। সে ভয় দেখাতে শুরু করে যে প্রচুর টাকা না দিলে সে আপনাকে সব কথা বলে দেবে। অপরদিকে পার্বতী দেবী দেখলেন বিপদ। তাই সেদিন নাদিরের চায়ে বিষ মেশাতে বলেছিলেন মহিমকে। মহিম মিশিয়েও ছিল। সে জানত কোন কাপে বিষ। কিন্তু সেদিন সে চা নিয়ে আসার আগেই একজনকে দেখতে পায় ও নিচে নেমে যায়। সে ছিল বিকাশবাবু। সেদিন সন্ধ্যার পর 7টা নাগাদ হঠাৎ বিকাশের গাড়ি ঢুকতে দেখে নিচে নেমে যায় মহিম।
পাছে বিকাশ উপরে উঠে আসে। এদিকে চা ঠান্ডা হচ্ছে দেখে বাবলি চা নিয়ে দিয়ে দেয় পার্বতী দেবীর ঘরে। বুঝতে না পেরে সেই বিষ মেশানো কাপটি থেকে চা খান পার্বতী দেবী। চা পানের পর চলে তাদের মিথুন লীলা। লীলা চলাকালীনই বিষের প্রভাবে পার্বতী দেবী অচেতন হয়ে পড়েন। গ্যাঁজলা বেরোতে থাকে তার মুখ দিয়ে। ভয় পেয়ে নাদির তাড়াতাড়ি সেদিনই যে ব্ল্যাক পশমিনা শালটি নিয়ে এসেছিল তার পার্বতী দেবীর গায়ে ভালোভাবে ঢাকা দিয়ে তার মুখে পড়ে থাকা মাস্কটি ঢাকা দিয়ে দেয়। তারপর চায়ের কাপ দুটি সন্তর্পণে নামিয়ে রাখে দৃষ্টি বাড়ায়। মুছে দেয় প্রতিটি জিনিস যাতে সে হাত লাগিয়েছিল, আর জান্নাত দিয়ে সে ঝাঁপ দেয়, কারণ মহিমকে ডাকতে তার ভয় লাগে। পিছনের লনের টপ ভেঙে যায় বেশ কয়েকটি, সেখানে তার জুতোর ছাপও পাওয়া গেছে ভিজামাটিতে। তারপর নিচে স্টোর রুম থেকে ইলেকট্রিকের কাজের জন্য রাখা মইটি নিয়ে পাঁচিলে লাগিয়ে খাওয়া হয়। মিস্টার গানিওয়ালা উত্তেজিত হয়ে বললেন, দেন হি ইজ দ্য কালপ্রিট। মিস্টার হালদার, প্লিজ অ্যারেস্ট দ্যাট বাগার ইমিডিয়েটলি। ওয়ার ইজ হি? অ্যান্ড মহিম, আই উইল টেক কেয়ার অফ হিম। নো 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 মিস্টার গানিওয়ালা, নাদিরকে তো অ্যারেস্ট করা হবে, কিন্তু এই বিষে মৃত্যু হয়নি। মৃত্যু ঘটানো হয় গলা টিপে। ও মাই গড, হু ডিড দ্যাট দেন? বিকাশবাবু, এবার আপনার সঙ্গে কয়েকটি কথা। हाँ बोलिए। आप उस दिन शाम को क्यों आए थे? आप तो मुंबई में थे ना? हाँ, लेकिन मैं अपना घर तो आ सकता हूं कभी भी। जरूर, लेकिन आप फिर दारोगा जी को पैसे क्यों दिए थे और बोले थे कि आप आने की खबर किसी को ना दे? विकास चुप অনিকেত বলে চলে। বিকাশ ভাবেনি যে রান্নাঘর থেকে মহিম হঠাৎ তাকে ঢুকতে দেখে। সে কাউকে জানাবে না বলে গাড়ি পর্যন্ত নিয়ে থাকে। সন্ধ্যার পর অন্ধকারে চুপি চুপি নিচে নিজের ঘরে চলে যায়। মহিম নিচে গিয়ে তাকে নিজের ঘরে ঢুকতে দেখে আবার উপরে উঠে আসে। তারপর রাত 12টার পর মহিম ওপরের লবিতে ঘুমিয়ে কাদা। তখন আস্তে আস্তে বিকাশ উপরে আসে। आप कैसे बोल सकते हो कि मैं आया था ऊपर? मैं नहीं आया। विकास जी, लेकिन ये सीसीटीवी कैमरा तो झूठ नहीं बोलता ना। माय गॉड, ये कैमरा कब से? ये तो पहले नहीं था। পার্বতী দেবী নিজেকে সেফ মনে করতেন না কিছুদিন হলো, তাই এটা লাগিয়েছিলেন। এবার বলি সম্পত্তির কথা। মিস্টার গানেরিওয়ালা উইল করে তার সব সম্পত্তি, অর্থাৎ তার ব্যবসা, গাড়ি, টাকা পয়সা সব অর্ধেক স্ত্রীর নামে ও বাকি অর্ধেক মেয়ের নামে করেন। তার উকিলের সঙ্গে কথা বলে আমি জানতে পারি। এদিকে মিসেস গানেরিওয়ালার কাছে ওই বাড়ির ভাগ ও পার্বতী দেবীর পৈতৃক ব্যবসার শেয়ার দাবি করতে থাকে বিকাশবাবু। শেয়ারের ব্যবসায় প্রচুর লোকসান চলছিল তার। কলকাতার ফ্ল্যাটও বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি। পুলিশ খবর নিয়ে জানতে পারে, কিন্তু পার্বতী দেবী ছেলেকে সব দিতে রাজি ছিলেন না। যখনই আসতেন মায়ের সঙ্গে প্রচণ্ড বাগবিতণ্ডা চলত বিকাশের। আর এই কথা আমাকে জানিয়েছে মহিম। বিকাশের এই ব্যবহারে পার্বতী দেবীর মন ভেঙে যায় এবং তিনি পাল্টাবেন মনস্থির করেন। তার উকিলের কাছ থেকে বিকাশ তা জানতে পারে, আর বিকাশ বুঝতে পারে যে মাকে সরিয়ে না দিলে সে কিছুই পাবে না। তাই সেদিন অনেক রাত্রে পার্বতী দেবীর ঘরে ঢোকে বিকাশ। ল্যাচকে চাবি সে কোনোভাবে মানিয়েছিল, আসল চাবি পার্বতী দেবীর ঘর থেকে কোনোভাবে নিয়ে। এ কাজ মহিম করতে পারে বা কাজের লোকেদের মধ্যে আর কেউ। ঘর খুলে সে দেখে পার্বতী দেবী শয্যায়। সেভাবে সে নিদ্রিত। মুখে মাস্ক দেখে তার অদ্ভুত লাগে, কিন্তু এই মাস্কের জন্যই তার কাজ সহজ হয়ে যায়। অজ্ঞান অবস্থায় সহজেই তার গলা টেপায়, তার শ্বাস বন্ধ হয়ে যায়, মৃত্যু হয়। হাতে গ্লাভস ব্যবহার করেছিল সে। কি প্রমাণ আছে যে আমি হত্যা করেছি? প্রমাণ এই গ্লাভস জোড়া আকাশ আপনার ঘর থেকে উদ্ধার করেছে। আর প্রমাণ সিসি ক্যামেরা যা বলছে রাত্রি 12টার পর আপনি এখানে এসেছিলেন, ঘরে ঢুকেছিলেন, আর তো কেউ আসেনি সে রাত্রে। আর প্রমাণ পোস্টমর্টেম যা বলছে মৃত্যু হয়েছিল শ্বাসরোধ হওয়াতে, বিষ বা অন্য কিছুতে নয়।
যদিও চায়ের কাপের একটিতে বিষ পাওয়া যায়, কিন্তু সেই বিষ মারাত্মক ছিল না। মৃত্যু হয় 12টার থেকে 1টার মধ্যে। মৃত্যুর পর আপনি ল্যাচকি টেনে দরজা বন্ধ করে নেমে আসেন ও সেই রাত্রে কোনো এক সময় বাইরের দরজা দিয়ে বেরিয়ে চলে যান, কারণ গেটের চাবি আপনার কাছে থাকত। ব্রেভো অনিকেত, ব্রেভো ভায়া, ব্রেভো আকাশ, বলে ওঠেন মিস্টার হালদার। অনেকক্ষণ চুপ করে বসে থাকেন মিস্টার গানেরিওয়ালা, তারপরে বলেন, আমার মান সম্মান কিছুই আর बाकी नहीं। तबु आप लोगों को बधाई कि अपना ये केस सॉल्व कर लें। आशा रखते हैं कि उन लोग में पार्वती को शांति मिलेगी। अनिकेत, आपका फीस आपको मिल जाएगा और मिस्टर हलदार आप अपना काम कीजिए, जिसे गिरफ्तार करना है कीजिए। যাক বাবা, শেষ অব্দি খুনি ধরা পড়ল। বেশ চ্যালেঞ্জের সামনে পড়েছিল অনিকেত সান্যাল। আচ্ছা, আপনারা কি আগে বুঝেছিলেন যে কে করতে পারে এই খুনটা? কমেন্ট করে জানান আমাদের। আপনারা উৎসাহ দেবেন, আর পরের পর্ব নিয়ে আমরা চলে আসব এমনই ইন্টারেস্টিং আরো রহস্য গল্প নিয়ে। আর শুনতে থাকুন জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিও। লাইক ও শেয়ার করুন এবং আরো অনেককে শোনান আপনাদের ভালো লাগার অনুষ্ঠান। নমস্কার।